জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। 3 দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 1 মাসের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবি জানিয়েছেন ধর্ষণ বিরোধী মঞ্চ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল শেষে এই দাবি জানানো হয়। এ সময় আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় স্বীকার করার আহ্বান জানিয়ে 5 দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে মশাল মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। প্রত্যেকদিন রীতিমতো একটার পর একটা ঘটনা নেওয়া যাচ্ছে না। ধর্ষকদের ফাঁসির দাবিতে আমরা মূলত এখানে এসেছি। যারা এই ঘটনার শিকার হন এবং যেটা আমাদের লাইমলাইটে আসে না, কিন্তু তাদেরও বিচার হওয়া উচিত। ধর্ষকের এখন আমরা দেখতেছি কোনো শাস্তি হচ্ছে না। ধর্ষক হেনস্থাকারীরা ফুলের মালা নিয়ে ঘুরছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এদিকে রাতে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ সহ সকল ধর্ষকের কঠোর বিচারের দাবিতে নীলক্ষেতে মশাল মিছিল ও ধর্ষকের কুশপুস্তলিকা পুড়িয়ে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি ও ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। 20 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষকের বিচার না হলে ঢাকা ব্লকেট কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। খুব দ্রুত সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের ভিতরে এই দর্শকদের ফাঁসির দাবি নিশ্চিত করুন। বাংলাদেশের ছাত্র জনতাকে আবার 5 আগস্টের মতো নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। আজকে আমরা নারীরা কোথাও নিরাপদ না। রাজধানীর মতো সারা দেশেও রাতে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও মাগুরা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে, যেখানে অংশ নিয়েছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। যৌন হয়রানি ও নারী নিপীড়নের বিরুদ্ধে রোববার সন্ধ্যার পর রংপুরে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা শুরু করেন বিক্ষোভ মিছিল। এ সময় নগরীর টাউন হল থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ধর্ষকদের সর্বোচ্চ সাজা দাবি করেন আন্দোলনকারীরা। মোমবাতি হাতে মিছিল করেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। ব্যানার প্লেকার্ড লিখে ধর্ষণের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা ঢিল ছুঁড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা। এ সময় তারা বলেন, বিভিন্ন সময় ধর্ষককে আইনের আওতায় না আনায় অনিরাপদ হয়ে পড়েছে নারী, শিশু সহ সবাই। এছাড়া ময়মনসিংহ মিছিল করেছে সিপিবি, ছাত্র ইউনিয়ন ও মহিলা পরিষদের সদস্যরা। একই দাবিতে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, সরকারকে ট্রাইব্যুনাল গঠন নিশ্চিত করতে হবে 1 থেকে 2 মাসের মধ্যে। ধর্ষণের ঘটনা বাংলাদেশে নতুন নয়। কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মির দ্বারা ধর্ষিত হয় তনু, বসুন্ধরার মালিক সায়েম সোবানের দ্বারা ধর্ষিত হয়েছে মুনিয়া। এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এছাড়া গোটা বাংলাদেশ ঘুমাতে পারেনি। সেই ছোট্ট শিশুটিকে মেরে ফেলবার চেষ্টা করা হচ্ছে, সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনো কেন তার ধর্ষক যারা আছে তাদের বিচার হচ্ছে না, তাদের ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে না? বিচারহীনতার সংস্কৃতির কারণে সারা দেশব্যাপী যে ধর্ষণের ঘটনা সেটা কিন্তু বেড়ে চলেছে। কোন ধর্ষক কোন মানুষ হতে পারে না, তাকে অমানুষ হিসেবে ঘোষণা দিতে হবে। সে একটা পশু। এবং আমার মা বোন ভাইয়েরা বোনেরা যেমন নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে, আর কোন ধর্ষকদের ফাঁসির দাবিতে যেন আমাদের রাজপথে দাঁড়াতে না হয়। ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ধর্ষণ মামলার তদন্ত 15 দিনের মধ্যে শেষ করতে হবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না।
এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে, এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়েছেন, দোষীদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার আছে সরকার। এ সময় উপদেষ্টা শিশুটির খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শনিবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত 4 আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এই আদেশ দেন। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। গেল বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলের চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে শুক্রবার রাতে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। মাগুরায় ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা ঘটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, সমাজের চাকা সৎ পথে চলছে না। জামায়াত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে শিক্ষা সংস্কার করার অঙ্গীকার করেন দলটির আমির। সেই সাথে মেধা অনুযায়ী প্রাপ্য শিক্ষার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, এটা আল্লাহর ইচ্ছা। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। 3 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের তদন্ত শেষ করে বিচার শুরু করার আলটিমেটাম দিয়েছে ইনকলাব মঞ্চ। রোববার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করে নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের কাছে 3 দফা দাবি জানান তারা। জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ধর্ষণ বিরোধী মিছিল শুরু করে ইনকলাব মঞ্চ। মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, পরিবারের লোক ও আপনজনদের হাতে প্রতিনিয়ত ধর্ষণ সহ নানান ধরনের সহিংসতার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। এসব বন্ধ করতে ক্ষমতাবান কিংবা প্রভাবশালী ধর্ষকদেরও বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। ধর্ষণের বিচারের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল, 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান রাখা এবং ওয়াজ মাহফিলের বক্তব্যে নারীদের অবমাননা বন্ধের 3 দফা দাবি জানান ইনকলাব মঞ্চ। আজকে যারা অনেক কথা বলছে তাদেরকে তনুর ধর্ষণের বিচারের ব্যাপারে আমরা তাদেরকে সরব হতে দেখি নাই। কারণ তনুর ব্যাপারে কথা বললে ক্যান্টনমেন্ট রাগ করে, তাই তনুর বিচার চাওয়া যাবে না। যেই আনভির মুনিয়া হত্যাকাণ্ডের আসামি,
সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ পর্যন্ত বসুন্ধরার আনভীরকে কেন গ্রেফতার করা হয় না আমরা জানতে চাই। দর্শক নিপীড়নকারী যেই হোক, সে মাদ্রাসার মুহতামিম হোক, ক্যান্টনমেন্টের কর্নেল হোক, প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিশ্বে হালাল খাদ্যর সম্ভাবনা তুলে ধরে প্রধান উপদেষ্টা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান। এই উদ্যোগে বাংলাদেশের তরুণদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন তিনি। সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। চলতি অর্থবছরের মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের নদী দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। নদী দূষণমুক্ত না হলে জনজীবন বাঁচানো যাবে না বলেও জানান তিনি। প্রকল্প দুটির কাজ 10 বছর ধরে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ঢাকাবাসীর জন্য এটি অত্যন্ত জরুরি। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চান প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন তিনি। বৈঠকে সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় 70% ভূগর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতি বছর প্রায় 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে, যা টেকসই উন্নয়নের সাথে সাংঘর্ষিক এবং ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা তৈরি করছে। রামপুরায় গণহত্যার অভিযোগে 3 পুলিশের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিক সহ 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আতিকুল ইসলাম ছাড়া এই মামলায় বাকিরা হলেন উত্তরা পূর্ব থানার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি, এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল, সেটিও আদালত মঞ্জুর করেছেন। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের 8 কোটি 53 লাখ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে 6 কোটি 43 লাখ টাকার সম্পদ আয় বহির্ভূত বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুরে সেগুনবাগিচায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এই সময় তিনি আরও যুক্ত করেন, ডক্টর এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে 28 কোটি 26 লাখ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাদের নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে মর্মে অনুসন্ধান টিমকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসেবে প্রায় 42 কোটি টাকা এবং নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসেবে 98 কোটি 94 লাখ টাকার সাথে 39টি জমির দলিল জব্দ করেছে দুদক। সংশ্লিষ্ট গ্রুপগুলোর দেশে অবস্থিত অবৈধ সম্পদগুলো জব্দের পাশাপাশি বিদেশের সম্পদ জব্দ করা হবে বলে জানান মহাপরিচালক। সংগতিবিহীন 6 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে
12,69,00,000 বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয়। রৌশন আক্তার চৌধুরীর নামে 28,26,00,000 বেশি মূল্যের সম্পদ পাওয়া যায়। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশে নানা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় ঢাকায় ভোলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতও চায় না বাংলাদেশের মানুষ ভালো থাকুক, তাই দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, শেখ হাসিনার দুর্নীতি লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছিল যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এ সময় অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহার হচ্ছে বলেও জানান তিনি। আগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, নৈশ ভোটের প্রধানমন্ত্রী, তিনি ভারতে পলায়ন করেছেন এবং তাদের আরো সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক আমাদের প্রতিবেশী কখনোই চায় না। সুতরাং কেবলমাত্র আমরা যারা এখানে যথেষ্ট বয়স হয়েছে কিংবা যারা তরুণ, খালি নিজেকে নিয়ে ভাবলে চলবে না। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করা হবে। রোববার বিকেলে এ সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। চিঠিতে বলা হয়, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে, ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনে নানান সমস্যার মুখোমুখি হবে কমিশন। এদিকে নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে নির্বাচন কমিশনে গণবিজ্ঞপ্তি জারি করবে আগামীকাল। এতে আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন বলে কমিশন সূত্র নিশ্চিত করেছেন। এবারের ঈদের ছুটি বেশি হওয়াতে যানজট কম হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। রোববার দুপুরে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বয়ের সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া এবারের শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন ও 44টি অতিরিক্ত কোচ বাড়ানো হয়েছে। এদিকে মহাসড়কে যানজট কমাতে পদ্মা সেতুর গাড়িতে স্পিড 60 থেকে বাড়িয়ে 80 করা হয়েছে। মহাসড়কে কোনো হাট বাজার বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে দিতে হবে এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। ট্রেন চালু করছি, 44টা নতুন বগি সংযুক্ত করছি, এর ফলে কিছুটা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলায় শুরু হয়েছে গণশুনানি। রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তিস্তা নিয়ে মহাপরিকল্পনার সমীক্ষা তুলে ধরা হয়। এতে তিস্তা নদীর সম্মিলিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে 5 বছর সময় ধরা হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ, বন্যা ঝুঁকি রোধ, জমি উদ্ধার, নগরায়ন গড়ে তোলা এবং জলধার নির্মাণের মাধ্যমে খরা মৌসুমে পানি ব্যবহার করে কৃষিতে ব্যাপক উন্নয়ন সম্ভব। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি তিস্তা পাড়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার পর রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামে গণশুনানি হবে। সকলকেই বলতে চাই, অন্তত পক্ষে এই মহাপরিকল্পনার জন্য আমাদের একটা ঐক্যমত্য গড়ে তুলতে হবে, সব রাজনৈতিক দল, সব পেশাজীবী শ্রেণী।
চট্টগ্রামে আগুন লেগে পুড়ে গেছে একটি বাজারে শতাধিক দোকানপাট। ফায়ার সার্ভিস জানায় রোববার বিকেলে নগরীর আতুরার ডিপো এলাকায় আমিন বাজারে একটি প্লাস্টিক কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে যায় সবজির আড়ত, ফলের আড়ত, জুটের গোডাউন সহ সেমি পাকা বেশ কয়েকটি বসতঘর। 4,70,000 টাকার মাল ছিল আমার দোকানে, এগুলো সবগুলো শেষ। আর দ্বিতীয়তে আগুন লাগা শুরুতে সবগুলো মাল আমরা বাইর করতেছি দোকান থেকে, এই ফাঁকে দিয়ে সবগুলো চুরি হয়ে যেতেছে। 7 মে যাওয়ার পর ওদের পানি শেষ। তারপরে দ্বিতীয় স্টেশনটা আসছে যে তার আরও প্রায় 26 থেকে 27 মিনিট পর দ্বিতীয় স্টেশনটা আসছে, আমরা ক্লিয়ার করে আনছি। তারপরে এখান থেকে পানি লাইন দেওয়ার পরে এখন তারপরে এই অবস্থা। আমরা 2 জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ মোট 7টা গাড়ি এই মুহূর্তে অগ্নি নির্বাপনের কাজে অংশগ্রহণ করে তারা আপ্রাণ চেষ্টা করতেছে। চেষ্টা করার মাধ্যমে ইতিমধ্যে আগুনকে নিয়ন্ত্রণে এনে সক্ষম হয়েছে। তবে কয়টি ঘর পোড়া গেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা অগ্নিকাণ্ডের কারণটা কি এই মুহূর্তে বলা যাচ্ছে না। সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছে। এর মধ্যে 8 জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে দিরাই উপজেলার বনভূমি গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারল ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা আশিক মিয়ার জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে সকালে ফের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় 15 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে প্রশাসন আন্তরিক, এজন্য দরকার সবার সহযোগিতা। আর ডাকসু নির্বাচন নিয়ে গঠিত আলাদা 3টি কমিটি সবার ঐক্যর ক্ষেত্রে তৈরি করার কাজ করছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্তি উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ে, প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি গত 6 মাসে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে যেসব পদক্ষেপ নিয়েছেন তা তুলে ধরেন। নারীর প্রতি সহিংসতা রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান উপাচার্য। এ সময় প্রক্টর জানান, রোজার পর আবারও বহিরাগত প্রবেশে কঠোর হবে ঢাবি প্রশাসন। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে করার বিষয় না, আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। এটি একটি বড় আয়োজন, তার জন্য বড় মাপের ঐক্যমত না হোক, বড় মাপের সমঝোতা দরকার। এই কমিটিগুলো উদয়স্ত পরিশ্রম করছে যাতে সেই ঐক্যের পথটা সুগম হয়। আমরা এই ক্ষেত্র প্রস্তুত করে মাঠে নামব। মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য গণ ইফতারের আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি। রোববার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 2000 মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করা হয়। এজন্য এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের বাধা ও দমনপীড়নের কারণে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। 5 আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করা হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিল এবং আগামীতে করবে। আমরা জনগণের সাথে আছি। আমরা এই মেসেজটা অন্তত সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। 2000 মানুষের জন্য আজকের আয়োজন। আমরা কালকে যদি সেটা বাড়ে, আমরা সেটা বাড়ানোর চেষ্টা করব। আমাদের আর সাধ্যমতো এটা অব্যাহত থাকবে। অন্যান্য রাজনৈতিক দল, সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সামাজিক সংগঠন সকলের মাঝে এই ভালো কাজের সূচনা শুরু হবে। জাতীয় ঐক্য ফাটলের কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে।
তাই সমাজে ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, নির্বাচন হলেই সমাজে শান্তি ফিরবে এমন কথা বলে অনেকেই এসব কাজে জড়িয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আগের সরকারের বিচারহীনতার জন্য বর্তমানে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। জুলাই আন্দোলনে নারীরা সম্মুখ সারিতে ছিল, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে। নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আর মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে, ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। তাহলে বাংলার জমিনে আর কোনো ধর্ষকের জন্ম হবে না। কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না। একটা ধর্ষণের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ধর্ষণের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায়, সেই মামলার কোনো সুরাহা হয় না। আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাধারণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশকে অস্থিতিশীল করে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ অর্থ ঢালছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করে বিদেশিদের প্রেসক্রিপশনে দুর্বল সরকার গঠন করা হয়েছে। এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রিয়া নরকের ভূমিকায় অবতীর্ণ সরকার, যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত 6 মাসে সেটি তারা পারছে না। সংসদ সদস্য 300 থেকে বাড়িয়ে 400 করার আলোচনা হচ্ছে 100 নারীর জন্য রাখার জন্য, 10% প্রবাসীদের জন্য রাখা যেতে পারে। ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল-আপে অতিরিক্ত ফি, বাধ্যতামূলক কোচিং ফি এবং 3 মাসের অগ্রিম বেতন আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নগরীর অন্তত 10 থেকে 12টি কলেজের শিক্ষার্থীরা। 2 ঘন্টা পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিত রেজুলেশন আকারে চিঠি পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে প্রশাসন আশ্বাস দিলেও কখনো অনেক কলেজ আগের নিয়মে ফি আদায়ের চাপ দিচ্ছে। পুরনো শর্তে টাকা নেয় আজ শেষ দিন হলেও অনেক শিক্ষার্থী ফর্ম ফিল-আপ করতে পারেননি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশে দেশে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। দিনটি উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ইতালির রোমের পর্যটন স্পটগুলো। ফ্রান্সের আইফেল টাওয়ারে করা হয়েছে আলোকসজ্জা। তবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিক্ষোভে নামে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, তুরস্ক, আর্জেন্টিনা ও মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের হাজার হাজার নারী। নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও জেন্ডার বৈষম্যর দাবিতে আওয়াজ তোলেন তারা। দাবি জানান নারীদের জন্য নিরাপদ পৃথিবী গড়ার। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে নারীদের প্রতি যে নির্যাতন হচ্ছে, এতে তীব্র ক্ষোভ জানান নারীবাদীরা। ওআইসির পর গাজা পুনর্গঠনে মিশরের দেয়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ইউরোপের 4 দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। শনিবার জেদ্দায় ওআইসির জরুরি বৈঠক শেষে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপের 4 দেশের পররাষ্ট্র দপ্তর। প্রস্তাবনা অনুযায়ী 5 বছর মেয়াদী এই পরিকল্পনায় খরচ হতে পারে $5,300 কোটি। পাশাপাশি এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য কোথাও স্থানান্তরের প্রয়োজন নেই। প্রতিক্রিয়ায় ওআইসি সমর্থিত এই প্রস্তাবে ঘোর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের জোর করে জর্ডান ও মিশনে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্পের এই দখলদার মনোভাবের নিন্দা জানিয়েছে আরব লীগের নেতারা। এমন প্রেক্ষাপটে গাজায় অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় যোগ দিতে সোমবার কাতারের দোহার যাচ্ছেন ইসরায়েলের বিশেষ প্রতিনিধি দল। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার অব্যাহত হামলায় প্রাণ গেছে অন্তত 25 জনের। ইউক্রেনীয় উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন সংঘাত বন্ধের কোনো আলামতই দেখছে না কিয়েভ। এর মধ্যে শুধু ডোনেৎস্কেই রুশ সেনাদের সুনির্দিষ্ট হামলায় নিহত হয়েছে 11 জন, 6 শিশু সহ আহত অন্তত 40। কয়েক দফা হামলায় খার্কিভ ও ওডেসা সহ কয়েকটি অঞ্চলে
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এদিকে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণের সীমান্ত ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অন্তত 3টি গ্রাম দখল করেছে রাশিয়ার সেনারা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে অভিযান জোরদার করতে শুরু করে পুতিন বাহিনী। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড। শনিবার দুপুর থেকে এটি শুরু হয়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশের অঞ্চল। প্রচণ্ড বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে যাচ্ছে বলে জানান দমকল কর্মীরা। একই কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। পুড়ে গেছে সেখানকার 2টি বাণিজ্যিক স্থাপনা। ক্রমেই আগুনের লেলিহান শিখায় এখানকার অন্যতম যোগাযোগের রাস্তায় মহাসড়কের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করেছে নিউ ইয়র্ক গভর্নর। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র আলোচনার নামে তেহরানের ওপর কর্তৃত্ব ফলাতে চায় বলে অভিযোগ করেছে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে এক সমাবেশে কথা বলেন তিনি। এর আগে শুক্রবার নিউক্লিয়ার পাওয়ার চুক্তি আলোচনার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিক্রিয়ায় এই অভিযোগ খামেনির। তিনি বলেন, প্রথম মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ইরানকে বেশি চাপে রেখেছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা ও তেল রপ্তানি বন্ধ করে দিয়ে গোটা বিশ্ব থেকে আলাদা করে দেয়া হয় তেহরানকে। এবার নতুন করে আবারও আলোচনায় নামে মার্কিন প্রেসিডেন্ট নতুন ফোন দিয়ে আসছেন বলে দাবি খামেনির। তবে ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে বৈঠকে বসবেন কিনা তা স্পষ্ট করেননি তিনি। সাইক্লোন আলফ্রেড নিম্নচাপে পরিণত হওয়ায় বন্যার কবলে অস্ট্রেলিয়ার পূর্বের উপকূলীয় অঞ্চল। ঝড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3 লাখ স্থাপনা। নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার 700 মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ে একজন নিহত হবার খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় আহত হয়েছেন 13 সেনা। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গেল 51 বছরের মধ্যে ঘূর্ণিঝড় এবারই প্রথম। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।